this, my mind takes flight. আজকের এপিসোডে আমরা জানবো যে প্রাক যৌবন বা কৈশোরকাল থেকেই কিভাবে একটি মেয়ের সঠিক যত্নের মাধ্যমে সে যখন বিবাহ পরবর্তী সময়ে মা হয়ে উঠবে তখন পর্যন্ত তাকে সঠিকভাবে সেবা যত্ন করা যাবে। ব্যাপারটা কিন্তু অনেকটা লঙ্গার প্রসিডিওরে চলবে, একটা লঙ্গার টাইমে চলবে। তো সেটাকে আজকের এপিসোডে আমরা জানবো। বিবাহপূর্ব অবস্থার সময় থেকেই মহিলাদের সব বিষয়ে সেবা এবং পরিচর্যা ও শরীরের পরিচর্যার শিক্ষা সহ তাদের ধীরে ধীরে পূর্ণ যৌবনে প্রবেশ করে মা হওয়ার সময় পর্যন্ত উপযুক্ত শিক্ষার বিশেষ প্রয়োজন। 8 বছর বয়সের পর থাইরয়েড গ্রন্থি সক্রিয় হলে ছেলেদের শরীর পুরুষের মতো এবং মেয়েদের শরীর নারী শরীরের উপযোগী হতে শুরু করে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যারা এপিসোডটি প্রথম দেখছেন যে আমি কোন বই থেকে ফলো করে এই কথাগুলো বলছি বা আমার বানানো কিনা। আমি অ্যাকচুয়ালি স্বামী নিষ্কামানন্দের লেখা এই বইটির নাম হচ্ছে মাতৃপরিচর্যা, শিশু প্রতিপালন এবং খাদ্যবিধি। এই বইটাতেই যা কিছু লেখা রয়েছে সেগুলো অবশ্যই বিজ্ঞানভিত্তিক, যুক্তিসঙ্গত, ভীষণ প্র্যাকটিক্যাল লেখা। তো সেই জন্যই আমি আপনাদের সামনে পরিবেশন করছি আমার যে সিরিজটা চলছে বেসিক্যালি প্রেগনেন্সি এবং স্পিরিচুয়ালিটি নিয়ে। তো সেখানেই পরপর এপিসোডের মধ্যে এটি এমন একটি এপিসোড যেখানে এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। ভীষণ ফিজিওলজি নিয়েও যেহেতু কথা বলা হবে, আলোচনা হবে, আপনারা প্লিজ এটিকে দেখবেন, সম্পূর্ণভাবে জানবেন, জানতে ক্ষতি নেই, আর ডেফিনেটলি শেয়ার করবেন, ঠিক আছে, যাতে সবাই জানতে পারে। ছেলে বা মেয়ের 8 বছর বয়স পর্যন্ত শরীরের কাঠামো প্রায় একই রকম থাকে। আচ্ছা, আরও একটা কথা বলি যে বিইং আ ফিজিওলজিস্ট, যে এখনকার দিনের এনভায়রনমেন্ট, সিচুয়েশন, লাইফস্টাইল সব কিছু অনুযায়ী এই যে বয়সের যে ধাপও বলবো না, পার্টিকুলারলি যেখানে যেমন 8 বলা হয়েছে, অনেক মেয়েদের তার আগেই হয়তো পিরিয়ড হয়ে যাচ্ছে, অনেকের আবার একটু ডিলে পিরিয়ড হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা আসছে। তো এগুলো যা কিছুই আমি বলছি বা এই বইটি অনুসারে বলছি, এটিকে অ্যাভারেজ ধরেই আপনারা কিন্তু মান্যতা দেবেন। আচ্ছা, আরও একবার আমি বাক্যটি রিপিট করছি। ছেলে বা মেয়ের 8 বছর বয়স পর্যন্ত শরীরের কাঠামো প্রায় একই রকম থাকে, বিশেষ একটা ভিন্নতা দেখা যায় না। পিটুইটারির প্রভাবে প্রভাবিত হয়ে, পিটুইটারি একটি গ্রন্থি যেখান থেকে আমাদের প্রায় সকল হরমোন ক্ষরিত হয়, তো প্রভাবিত হয়ে ইন্দ্রিয় গ্রন্থি, উপেন্দ্রিয় গ্রন্থি যখন ক্ষরণ শুরু করে তখন সেখানে প্রচুর পরিমাণে থাইরক্সিন তৈরি হয়। এই থাইরক্সিন থেকে প্রথমে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। আচ্ছা, থাইরক্সিনের ব্যাপারে একটু বলে দিই। দেখবেন যে যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে বা ডক্টর হয়তো মনে করছেন যে আপনার থাইরয়েড থাকতে পারে কিছু সিমটমস দেখে, তো সেক্ষেত্রে আপনারা যারা এই ব্লাড রিপোর্ট বুঝতে পারেন খুবই ভালো, যারা বুঝতে পারেন না তারা এখন থেকে ভিডিওগুলোর মাধ্যমে, যেহেতু ভিডিওগুলো সচেতনতামূলক এবং ডেফিনেটলি যে বোঝানোর জন্যই আপনাদেরকে আরও বেশি পরিচয় করানোর জন্য নিজের বডির সাথে ফিজিওলজি, সেই কারণেই বললাম। তো সেক্ষেত্রে দেখবেন যে T4 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH শুধু থাকছে, T3 T4 এরকমভাবে লেখা থাকে। তো বেসিক্যালি থাইরক্সিন হরমোন T4 হরমোন। তো সেটার ব্যাপারেই এখানে বলা হচ্ছে যে এই থাইরক্সিন থেকে প্রথমে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। এবার অ্যান্টিবডির ব্যাপারেও বলি, যারা বায়োলজি বা ফিজিওলজি জানেন না, একটু ছোট করে গুছিয়ে বলি। যেমন হচ্ছে যে আমাদের শরীরে একটা ডিফেন্স মেকানিজম চলতে থাকে, হচ্ছে রক্ষণশীল ধর্ম, ঠিক আছে। কি, ধরুন সর্দি কাশি হলো, দেখবেন যে অনেকের শুধু তুলসী পাতা খেয়ে কমে গেল, আবার অনেকের কিছু খেতেই হলো না, আবার অনেকের হয়তো প্যারাসিটামল খেতে হচ্ছে বা অন্য কাশির ওষুধ খেতে হচ্ছে, ঠিক আছে। লেভোসাইট্রিজিন হোক বা মন্টেলিউকাস্ট হোক, এই ধরনের কিছু তাদের কম্পোজিশন, কিছু মেডিসিন তাদের ইনটেক করতে হচ্ছে। এবার অনেকে নর্মালি কমে যাচ্ছে। এবার যাতে নর্মালি কমে যাচ্ছে সেটা হচ্ছে তাদের অ্যাকুয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে। এবার ইমিউনিটি কি? ইমিউনিটি হচ্ছে আমরা মায়ের শরীর থেকেই কিন্তু সেই ইমিউনিটির পাওয়ারটা পাই, অনাক্রমতা, আমাদের শরীরের একটা প্রতিরোধ ক্ষমতা, যে যদি বাইরের কিছু বিজাতীয় পদার্থ, কিছু বিষ, কিছু খারাপ জিনিস আমাদের শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, কিছু টক্সিন আমাদের শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে আমাদের শরীরের মধ্যেও কিছু পাওয়ার থাকে, যেই পাওয়ারগুলো সেই সময় বুস্ট হয়। এবং অন্যান্য, ধরুন এখানে সৈনিকের কথা বলছি, ধরুন আমি ভারতীয়, ঠিক আছে, ভারতবাসী। এবার ভারতের তো নিজস্ব আর্মি রয়েছে। এবার যদি বর্ডার থেকে অন্য দেশের কেউ আক্রমণ করে তাহলে কি হবে? ভারতীয়রা প্রথমে কি করবে? ডিফেন্স করবে, নিজেদের রক্ষা করার চেষ্টা করবে, তারপরে সেটা অফেন্সে যাবে। তো তার কি, আক্রমণাত্মকটা পরে, আগে নিজের রক্ষা। তো সেই সময় অ্যান্টিজেন যদি ঢুকে যাচ্ছে, বিজাতীয় বা ফরেন পার্টিকলস, বিজাতীয় সমস্ত পদার্থ
পদার্থকে আমরা বলছি অ্যান্টিজেন। এবার অ্যান্টিজেন যখন ঢুকে যায় তখন আমাদের শরীরের মধ্যে কিছু প্রোটিন টাইপের কম্পোজিশন থাকে, দ্যাট ইজ কল্ড অ্যান্টিবডি। তো সেই অ্যান্টিবডি যেগুলো মানে কিছু কম্পাউন্ড থাকে যেগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, বুঝতে পারছে আচ্ছা কেউ ঢুকেছে, তো তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সো এইগুলো হচ্ছে অ্যান্টিবডি। আচ্ছা, সো অ্যান্টিবডি তৈরি হয়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তৈরি হয়, প্রচুর আয়োডিন তৈরি হয় এবং ইউরিক অ্যাসিডের সাথে লড়াই করার ক্ষমতা তৈরি হয়। কারণ বেশি ইউরিক অ্যাসিড ভালো না, আপনারা হয়তো সবাই জানেন যে বেশি ইউরিক অ্যাসিড যদি জমে যায় তাহলে পায়ে ব্যথা, পায়ে ফোলা এই ইত্যাদি এগুলো হয়। শরীরের সমস্ত খুঁটিনাটি সব কিছুই সামাল দেয় থাইরয়েড গ্রন্থি। যেমন ক্ষুধা, তৃষ্ণা, শরীরের পুষ্টি এবং শক্তি সবই এই গ্রন্থির প্রভাবেই কিন্তু চলে। সেই জন্য এটাকে এই যে শক্তি দিচ্ছে সেই কারণে ক্যালোরিজেনিক হরমোন বলে। এই আমাদের যে শরীরের তাপের কাজেও ভীষণভাবে লাগে, সেজন্য থার্মোজেনিক বলে। ঠিক আছে, ক্ষুধা, তৃষ্ণা যাই হোক না কেন, পুষ্টি সবেতেই হচ্ছে থাইরয়েড হরমোনের ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা। থাইরয়েড যদি কাজ না করে তাহলে শরীরে অসুখ বিসুখ লেগেই থাকে, যেমন সন্ধি প্রদাহ, সন্ধি বা গাঁটের ব্যথা, এছাড়া অন্ত্রে ক্ষতজনিত ইনফ্ল্যামেশন হতে পারে, প্রদাহ, হাঁপানি প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতেও কিন্তু শরীর ভরে যায়। মানে একটা ওই থাইরয়েড হরমোন যদি ঠিকঠাক করে কাজ না করে, থাইরয়েড গ্রন্থির হরমোনগুলো যদি ঠিকঠাক করে কাজ না করে, তাহলে কিন্তু এই সকল রোগগুলো কিন্তু বাসা বাঁধে। তাই ইন্দ্রিয় গ্রন্থি মানে এখানে থাইরয়েডকে বলা হয়েছে, থাইরয়েডকে সক্রিয় রাখার জন্য 12 বছর বয়সের পর থেকে প্রত্যহ সকাল বিকাল সর্বাঙ্গাসন এবং উপেন্দ্রিয় গ্রন্থি প্যারাথাইরয়েড গ্রন্থি তাকে সক্রিয় রাখার জন্য মৎস্যাসন অভ্যাস করা ভীষণভাবে প্রয়োজন। আমি আবারও বলছি, যাদের মানে থাইরয়েড আছে বা নেই নয়, থাইরয়েড সবার থাকে, থাইরয়েড হরমোনটা ঠিকঠাক যদি ব্যালেন্সে থাকে কারো কোনো প্রবলেম হবে না। যদি ইমব্যালেন্স হচ্ছে তখনই হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম হচ্ছে। তো সেই সকল ক্ষেত্রে যাতে এই প্রবলেমগুলো না হয় তার জন্য 12 বছর বয়সের পর থেকে যোগা মাস্ট। তো সেক্ষেত্রে প্রত্যহ সকালবেলাতে এবং বিকেলবেলাতে সর্বাঙ্গাসন এবং প্যারাথাইরয়েড গ্রন্থি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো এই প্যারাথাইরয়েড গ্রন্থিকে অ্যাক্টিভেট রাখার জন্য, ঠিকঠাক ব্যালেন্সে রাখার জন্য মৎস্যাসন অভ্যাস করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এগুলো কি আপনারা কিন্তু গুগল করে নিতে পারেন। 11.5-12 বছর বয়স হলেই ছেলেদের টেস্টিস এবং মেয়েদের ওভারি পিটুইটারির প্রভাবে প্রভাবিত হয়ে থাইরয়েড উদ্দীপিত হতে শুরু করে এবং ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং অ্যান্ড্রোজেন হরমোন, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হচ্ছে মানে মেয়েদের শরীরে থাকে এই হরমোনগুলো, অ্যান্ড্রোজেন এখানে টেস্টোস্টেরনের কথাই বলা হচ্ছে, যেগুলো হচ্ছে পুরুষদের শরীরে থাকে। অতীতে মায়েরা ঋতুমতি হলে মানে পিরিয়ড হলে, মেনস্ট্রুয়েশন হলে পরিবারের সকলের খুব আনন্দ হতো যে মেয়েটি সন্তান ধারণের উপযুক্ত হয়েছে। মানে যাদের পেটে ব্যথা হয় বা ডেফিনেটলি লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হবে, বেশি মানে ক্র্যাম্প হচ্ছে, ক্লট হয়ে যাচ্ছে, তার জন্য ব্যথা হচ্ছে, তো বলে যে কেন হলো, অনেকেই এরকম বলে কেন হলো, মেয়েদের মানে এত প্রবলেম, ছেলেদের এত প্রবলেম নেই। বাট এটা আগে কি হতো যে ঋতুমতি যদি হতো তাদের যদিও অনেক বাধা নিষেধ ছিল। এখানে আমি কয়েকটা কথা বলি, এই যে পুজো দেবে না, কিছু কাজ করবে না, আলাদা ঘরে তাকে রাখা হচ্ছে, মানে অশৌচ টাইপের এরকম, কিন্তু অশৌচ বলে নয়, মানে অতীতে বলতে এখানে অনেক আগের কথা বলা হচ্ছে যে ঋতুমতি মানে এখানে একটা সেলিব্রেশন, যে হ্যাঁ মানে সে তার সেই ক্ষমতাটা জন্মেছে যে সে গর্ভবতী হতে পারে, এটা একটা সেলিব্রেশন কাইন্ড অফ ছিল। কিন্তু ওই সময় তার একটা প্রপার রেস্ট দরকার, তাকে আনুষঙ্গিক সেরকম সাংসারিক বা গার্হস্থ্য জীবনে সেরকম কাজের মধ্যে তাকে রাখা যেত না বা রাখা উচিত নয়, সে রেস্টে থাকুক। তো এইভাবেই, কারণ মেয়েদেরকে আসলে তো দেবী হিসেবেই পুজো করা হয় বা উচিত, ঠিক আছে, পুরুষ মানুষরাও মানে সব শিবেরই রূপ, কিন্তু মাঝে মাঝে কিছু পুরুষ মানুষের মধ্যে যেমন রাবণ জেগে ওঠে, তেমনি মাঝে মাঝে কিছু মহিলারাও থাকে যাদের মধ্যে মন্থরার নিবাস থাকে, তো সেগুলো আলাদা ব্যাপার। তো আপাতত যেটা বলার সেটা হচ্ছে যে ঋতুমতি হলে মানে পরিবারের লোকজন খুব স্যাটিসফাইড হতো, সেলিব্রেট করতো, মানে কাইন্ড অফ যে তাদেরকে রেস্ট দেওয়া হোক, এবং ওই রেস্টটাই পরবর্তীকালে মানে সব কিছুতে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়। তো সেটা কেমন হয়েছে যে না মানে অসৌচ, মানে তাকে ছোঁয়া যাবে না, মানে রেস্ট, তাকে একা একা রাখা, সেটার থেকে এখন হয়ে গেছে যে তাকে একা করে দেও, মানে একা রাখা যাতে সে প্রপার রেস্ট পায়। এইটা মানে এই মানসিকতাটাই ঘুরে যে সে অসৌচ, তাকে ছোঁয়া যাবে না, কোনো কিছু পুজো টুজো করা যাবে না, সব কিছু থেকে সে বঞ্চিত। সে কিন্তু বঞ্চিত নয়, ঠিক আছে, মানে যেটা হতো সে বঞ্চিত কোনো কিছুতেই নয়, তাকে রেস্ট দেওয়ার জন্য ইউ টেক রেস্ট, তুমি ঠিকঠাক থাকো, ব্যাস, দ্যাট, তোমাকে কিছু করতে হবে না, মানে সেটা ভালোভাবে, কিন্তু সেটা উল্টো হয়ে গেছে।
যাই হোক, এখনো আষাঢ় মাসে প্রবল বর্ষা হলে অম্বুবাচীর সময় পৃথিবীর মানুষ আনন্দে 3 দিন উৎসবে মেতে ওঠে, কেবলমাত্র এই ভেবে যে পৃথিবী মা ঋতুমতী হয়েছে, অর্থাৎ বীজ বপনের উপযুক্ত হয়েছে, মানে উপযুক্ত সময় হয়েছে। আচ্ছা, এক্ষেত্রেও মা কামাখ্যার কথা এখানে বলা হচ্ছে, আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে এই আষাঢ় মাস, ঠিক আছে, মানে প্রত্যেকটা ঋতু, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা যে অনুষ্ঠান, আধ্যাত্মিকতা ধরুন, এই ঈশ্বরের মানে এক একটা রূপই ঋতুর সাথে বা আমাদের এই জীবনযাত্রার সাথে কোনো না কোনোভাবে রিলেটেড এবং কোনো না কোনোভাবে রূপক, উদাহরণস্বরূপ, সেগুলোকে আমরা ভুলে জাস্ট ভয় পেয়ে বসে থাকি। যাই হোক, কৈশোরকাল থেকেই পড়াশোনার সাথে সাথে শরীর চর্চা সহ খাদ্যাভ্যাস অবশ্যই পালনীয়। ডিম্বাশয়ে উদ্দীপনা হওয়ার সাথে সাথে টিনেজার বয়সে সেক্সুয়াল পারভার্সন থেকে নানা রকম রোগ শুরু হয়, ঠিক আছে, মানে তার যদি কেউ মানে যেটা করা উচিত নয় সেরকম অনুপযোগী কিছু করে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। তাই এই বয়স থেকেই সেক্স সম্বন্ধে শিক্ষার প্রয়োজন। মানে এটা যিনি লিখেছেন, ঠিক আছে, মানে এমন নয় যে কোনো স্বামীজি লিখছেন বলে এমন কোনো মানে ধর্মভীরু হয়ে বা এই ধরনের কথা বলা যাবে না। মানে তার বইতেও সেই লেখাটা রয়েছে যে যেখানে সেক্স এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা সবাইকে জানা উচিত। যাই হোক, তা না হলে মেনস্ট্রুয়াল ব্লিডিং লক্ষ্য করে মেয়েরা ভীত হয়ে থাকে। ডেফিনেটলি হয় যে কি হলো হঠাৎ করে, এর থেকে আমরা আগে জানাবো, পরিবার পরিজনদেরই উচিত, মা বাবারই উচিত, হ্যাঁ, মা বাবা সবাই একসাথে বসে তাকে বোঝানো, বা সেখানে যদি কোনো রকম, এখানে জেন্ডার বায়াসনেসের কোনো ব্যাপার নেই, কিন্তু তাও যদি হয় অ্যাটলিস্ট মা, ঠিক আছে, তাকে জানাবে। আচ্ছা, অনেক সময় হতভম্ব হয়ে প্রতি মাসেই প্রায় কয়েকদিন ধরে অসুস্থ থাকে। মানে এটা যেটা বললাম যে অতীতকালে একটা সেলিব্রেশন টাইপ ছিল, তাকে বোঝানো হতো বা বলা হতো, বা সম্পূর্ণভাবে বোঝানো না হলেও এটা যে কোনো ব্যাধি নয় এটুকু অন্তত বোঝানো হতো। কিন্তু এখনকার দিনে যেটা দেখা যায়, হ্যাঁ, যে মানে অসুস্থতার মতো একটা, যে কি না কি হয়ে গেছে এরকম একটা ব্যাপার। এই বয়স থেকে কোনো কোনো মেয়েদের খুব টক খাওয়ার, কারো খুব ঝাল খাওয়ার, কারো খুব মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়, বিকজ টেস্ট বার্ডগুলো কিন্তু ডিফারেন্টভাবে অ্যাক্টিভেট হয়। যদি এই সময় পিতামাতা সন্তান সম্পর্কে সতর্ক না হন তাহলে সে ভীষণ অসুস্থ হয়ে পড়বে। তার কারণ তখন বিভিন্ন ধরনের হরমোন ফ্লাকচুয়েশনস হতে থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের হরমোনের মানে উথাল পাথাল হয়, ঠিক আছে। তো সেই জন্য কখনো কম কখনো বেশি, তো ইমোশনাল যে একটা টার্বুলেন্স চলতে থাকে, তো সেই জন্য মানসিক স্থিতিশীলতার জন্য মা বাবার সাপোর্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট। খুব বেশি চিনি এবং লঙ্কা ও মশলা ব্যবহারে হাড়ের বৃদ্ধিতে বাধা দেয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে বারবার করে আমি আমার স্টুডেন্টসদেরকে বলি, সবাইকে বলি যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো না খেতে। তো সেটার কারণটা কি ভালোভাবে বলে দিচ্ছি। খুব বেশি চিনি এবং লঙ্কা মশলা ব্যবহারে হাড়ের যে বৃদ্ধি সেগুলোতে বাধা প্রাপ্ত হচ্ছে, এবং হাড়ের মজ্জা তৈরিতেও বাধাপ্রাপ্তি হয়, এবং ক্যালসিয়াম তৈরিতেও কিন্তু বাধাপ্রাপ্তি হয়। পিতামাতা এবং বাড়ির অভিভাবক যারা আছেন তাদের সকলের উচিত মেয়েটির সাথে সুন্দর ব্যবহার করা, তার মনে কোনো রকম আঘাত না দেওয়া। অভিমানবশত মনে কোনো রকম আঘাতপ্রাপ্ত হলে তার মন কুণ্ডয়ন সৃষ্টি হবে, আর মন কুণ্ডয়ন থেকেই সমস্ত রোগের উৎপত্তি হয়। মানে মেন্টাল ডিস্টার্ব যেন সে না হয়। কারণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা আছে এখানে, এই মনকুঞ্চয়ন অবস্থায় খাবার খেলে খাওয়ার হজম হবে না। কেউ মেন্টালি ডিপ্রেসড রয়েছে, সেই সময় তাকে বলা হলো খেয়ে নাও, সে খেলো কিন্তু সে বুঝলোই না, ঠিক আছে। মানে খাওয়ার যে গ্রহণ করা, খাওয়ারটা যে যাচ্ছে টিভি দেখতে দেখতে, ফোন দেখতে দেখতে, মানে আমরা অন্য ধরনের স্টিমুলেশন, বাহ্যিক স্টিমুলেশনের মাধ্যমে খাবার গ্রহণ করছি, সেটা না করে, ঠিক আছে, আমরা সবাই মিলে একসাথে বসে বা একাও যদি বসছি, সেই খাবারটা যে গ্রহণ করছি, মানে সেটা একটা প্রসেস, সেটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, সেটা সেইভাবেই যদি আমরা করি, মানে সেটার সাথে যখন খাদ্য গ্রহণ করছি সেই প্রক্রিয়াটার সাথেই যদি আমরা একাত্মীকরণ করি, তাহলে কিন্তু অন্যান্য যে এক্সটার্নাল স্টিমুলেশন সেগুলো অ্যাক্টিভেট হচ্ছে না, আমার মনটা অন্যদিকে যাচ্ছে না, আমি বেশি খেয়ে ফেলছি না, বা আমি অভুক্তও থাকছি না, আমার সিস্টেম কিন্তু ঠিকঠাক করে কাজ করবে। কিন্তু সেটা হয় না। তো ঠিক সেরকমভাবে আমি যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকি, ভেঙে পড়ি, আমি হয়তো বাড়ির লোক আমার উপর রেগে গেছে, বকা দিয়ে ধমক দিয়ে খাওয়ালো, আমি খেয়ে নিলাম, কিন্তু সেটা হজম হতে দেরি হবে, কারণ সব কিছু কিন্তু কানেক্টেড, ঠিক আছে। আমাদের শরীরের সমস্ত, মানে আমরা কি ভাবছি, ভেবে আমাদের চেতন মন, আমাদের অবচেতন মন, আমাদের ঘুম, আমাদের মানে ক্ষুধা, আমাদের তৃপ্তি, সমস্ত কিছু কানেক্টেড, ঠিক আছে। বিবাহ পূর্বাবস্থায় পিতৃগৃহে যদি মেয়ে ভালোবাসা না পায় এবং বিবাহের পর শ্বশুরালয়ে যদি স্বামী শ্বশুরদের নিকট ভালোবাসা না পায়, তাহলে তার মনটি বিষাদগ্রস্ত হয়ে উঠবে।
যদিও মেয়েরা আমাদের সমাজে আজও ভীষণভাবে উপেক্ষিতা, লাঞ্ছিতা এবং অত্যাচারিতা, আজও অনেক পরিবারে ভালো মন্দ সব ছেলেদের পাতে দেওয়া হয়, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। সকলের খাবার পর অবশিষ্ট যা থাকে তা মেয়েদের দেওয়া হয়। মেয়েরা অনেক পরিবারে ছোট থেকেই এইভাবে উপেক্ষিতা, এটা বলার অপেক্ষা রাখে না। ভালো পোশাক সর্বদা ছেলেদের দেওয়া হয়, অনেক জায়গায় এটা হয়, ঠিক আছে, এটা কিন্তু ব্যতিক্রম নয়। এটা এখন মানে এখন না, আগে থেকেই, খুব আগে থেকে নয়, সাধারণ একটা ব্যাপারে পরিণত হয়েছে। যাই হোক, পূজা পার্বণ উৎসবে সর্বদা সবকিছুতে অগ্রাধিকার ছেলেদেরই। এখনো পড়াশোনার ক্ষেত্রে ছেলেদের পেছনে অনেক টিউশনি দেওয়া হয়, আর মেয়েরা বাড়িতে একা একা যা পারে তাই পড়াশোনা করে। যদিও কিছু কিছু পরিবারের পরিবর্তন করেছে বা মেয়েদের পড়াশোনায় বিশেষ গুরুত্ব দিয়েছে, এই প্রথার সম্পূর্ণ পরিবর্তন প্রয়োজন। আমি এমন একটি পরিবারের কথা জানি, যেই পরিবারে 4-5টা বোন এবং 4-5টা ভাই। 4-5টা ভাই প্রত্যেকেই হাইলি এডুকেটেড, কেউ লয়ার, কেউ গেজেটেড অফিসার, কেউ গানসেল ফ্যাক্টরি ভীষণ উচ্চ পদস্থ, এবং কেউ ইভেন ব্যারিস্টার ছিলেন। কিন্তু তাদের যে বোনরা, মানে 4-5জন ভাই এবং 4-5জন বোন বললাম, তাদেরকে ওই অ আ ক খ ওই বাড়িতেই যতটুকু যা শেখানো হয়েছে, মানে তাদেরকে স্কুলেও পাঠানো হয়নি, ঠিক আছে। আর যারা এই বড় বড় পদে রয়েছেন, তারা ডেফিনেটলি স্কুল কলেজ সব কিছুর গণ্ডি পার করেই কিন্তু মানে সরকারি কোনো চাকরি করছেন বা পেয়েছেন। যাই হোক, পূজা পার্বণ উৎসবে সর্বদা সবকিছুতে অগ্রাধিকার ছেলেদেরই। আচ্ছা, এটা তো বললাম। আচ্ছা, শ্রদ্ধেয় স্বামী পরমানন্দজি বললেন যে সংসার এবং যে সমাজ মাতৃজাতিকে সম্মানের আসনে বসিয়ে পূজা করে, সেই সংসার এবং সমাজ উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে। আর যে সব সংসারে এবং সমাজে মাতৃজাতি উপেক্ষিতা, লাঞ্ছিতা এবং নানাভাবে অত্যাচারিতা, সেই সংসার এবং সমাজ চরম দুর্দশাগ্রস্ত হয়। অতএব মায়েদের নিকট হতে সুসন্তান লাভ করতে হলে শৈশব কাল থেকেই সেবা যত্ন এবং সামর্থ্য অনুসারে শিক্ষাদান সহ ভালোবাসার দ্বারা তাদেরকে দেহ মনে সুস্থ এবং সুন্দরভাবে গড়ে তুলতে হবে।